সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নতুন সরকারের শপথ পড়াবেন কে? এদিকে বিজয়ী হয়ে হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ। এরপর থাকছে ৪৭ বছরের রেকর্ড ভেঙে গাজীপুর ৩ আসন পুনরুদ্ধার করল বিএনপি। আরও জানিয়ে দিব ৫,০০০ ভোটের নাসিরুদ্দিন পাটোয়ারিকে হারালেন মির্জা আব্বাস। সর্বশেষ হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী ধানের শীষের আব্দুল মান্নান। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। নতুন সরকারের শপথ পড়াবেন কে? সারা দেশে ২৯৯ আসনে গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত একটানা ৯ ঘণ্টা চলে ভোটগ্রহণ, পরে গণনা শুরু হয়। রাতের মধ্যেই ঘোষণা হয়ে যায় নির্বাচনী ফল। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলে দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। তবে এই শপথের প্রক্রিয়া নিয়েও এবার তৈরি হয়েছে কিছু অনিশ্চয়তা। শপথ কতদিনের মধ্যে নিতে হয়? উত্তরটা হচ্ছে, সাধারণত নির্বাচনের ফল ঘোষণার ৩ দিনের মধ্যে শপথ পড়ানো হয়। কিন্তু এখানে একটা কথা আছে, সাধারণভাবে নির্বাচন কমিশন থেকে যে বেসরকারি ফল যাওয়া যায় ১ দিন বা ২ দিনের মধ্যে, সেটা কিন্তু আনুষ্ঠানিক ফল হিসেবে গণ্য হয় না। মানে সেই ফল ঘোষণার ৩ দিনের মধ্যে শপথ নিতে হবে এমনটি নয়। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হতে হবে এবং এরপর ৩ দিনের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণ হবে। সেক্ষেত্রে বেসরকারি ফল ঘোষণার পর প্রজ্ঞাপন হতে আরও কয়েকটি দিন বাড়তি সময় লাগতে পারে। নির্বাচিত সদস্যদের শপথ কে পড়াবেন? শপথ কে পড়াবেন এই প্রশ্ন উঠছে, কারণ নিয়মানুযায়ী অতীতে নতুন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার। কিন্তু ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে সংসদ নেই, স্পিকারও নেই, এমনকি ডেপুটি স্পিকারও কারাগারে। তাহলে উপায় কি আছে? এক্ষেত্রে আবারও যেতে হবে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে, যেখানে বলা হয়েছে, সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী ৩ দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে প্রধান নির্বাচন কমিশন উহার পরবর্তী ৩ দিনের মধ্যে উক্ত শপথপাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি। এই অনুচ্ছেদে মূলত ২টি উপায় বলা হয়েছে। ১. রাষ্ট্রপতি শপথপাঠ করানোর জন্য কাউকে নমিনেটি করতে পারেন। ২. যদি ৩ দিনের মধ্যে রাষ্ট্রপতির নমিনেটি ব্যক্তি শপথ করাতে না পারেন, তাহলে তখন প্রধান নির্বাচন কমিশন পরবর্তী ৩ দিনের মধ্যে শপথপাঠ করাবেন। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গত ৫ ফেব্রুয়ারি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেই সময় তিনি জানান, নির্বাচনের পর দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে চায় সরকার। তিনি বলেন, এটা সরকারের নীতিগত পর্যায়ে সিদ্ধান্ত। আমাদের সামনে ২টি অপশন আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি নমিনিত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন, উদাহরণ হিসেবে হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। তিনি আরও বলেন, আর এটা যদি না হয় তাহলে আমাদের প্রধান নির্বাচন কমিশন আছেন, তিনিই শপথ গ্রহণ করাবেন।
এক্ষেত্রে একটি সমস্যা আছে, 3 দিন অপেক্ষা করতে হবে। আমরা আসলে অপেক্ষা করতে চাই না, আমরা নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। শপথের পর ক্ষমতা কে কিভাবে পাবেন? শপথের বিষয়টি সমাধান হয়ে গেলেও আরও কিছু প্রশ্ন থেকে যায়। ক্ষমতা কে কিভাবে পাবেন, অর্থাৎ সরকার গঠন কে করবেন? এক্ষেত্রে এই প্রক্রিয়াটি হবে রাষ্ট্রপতির মাধ্যমে। তিনি অর্থাৎ রাষ্ট্রপতি যে দল বা জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, অর্থাৎ 151টি বা তার বেশি আসনে জয়ী হয়েছে, তাকেই সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। এখানে দলকে আমন্ত্রণ জানানো মানে দলের নেতাকে আমন্ত্রণ জানানো। তিনি সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন হিসেবে প্রথমে সংসদ নেতা হবেন এবং এরপর আমন্ত্রণ পেয়ে নতুন সরকার গঠন করবেন। তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ এবং নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। সংবিধানের 56 অনুচ্ছেদে বিষয়টা বলা হয়েছে এভাবে যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন। মূলত প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তারা ওই পদগুলোর ক্ষমতা স্বয়ংভাবে পেয়ে যাবেন। এর মধ্যে দিয়েই আগের সরকারের ক্ষমতা হস্তান্তরিত হয়ে গঠিত হয়ে যাবে নতুন সরকার। সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ হয়ে গেলেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে গণ্য হবে। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা হয়েছে, এই সংবিধানের অধীন যে ক্ষেত্রে কোনো ব্যক্তির পক্ষে কার্যভার গ্রহণের পূর্বে শপথ গ্রহণ আবশ্যক, সেই ক্ষেত্রে শপথ গ্রহণের অব্যাহত পর তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলে গণ্য হইবে। এদিকে বিজয়ী হয়েই হিসারি দিলেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 দেবিতার আসনে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ শাপলাকলি প্রতীকে 1116 কেন্দ্রের সবগুলোতেই জয় পেয়ে ইতিহাস করলেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং কুমিল্লা 4 আসনে জামায়াত জোটের বিজয়ী প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এখন থেকে চাঁদার কবর ঘোষণা দিলাম। আমাদের দেবিদ্বারের সরকারি অফিস আদালতে এখন থেকে আর ঘুষ দুর্নীতি চলবে না। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি গভীর রাতে সমর্থকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা সরকারি চাকরি করতে আসবেন দয়া করে এসব ঘুষ দুর্নীতি চিন্তা বাদ দিয়ে আইসেন। এখানে আর টেন্ডারবাজি চলবে না। অন্যায় গাছ নিয়ে আমার বাবাও যদি আসে তাকে বেঁধে রাখবেন। আমার সঙ্গে ছবি ব্যবহার করে কেউ অন্যায় অনিয়ম দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে তাকে পুলিশে সোপর্দ করবেন। উল্লেখ করে তিনি বলেন, নিয়মের মধ্যে থাকলে আমার পক্ষ বিপক্ষ সবাই আমার কাছে নিরাপদ। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আমি তাদের ওপর কোনো প্রতিশোধ নেব না। আসুন আমরা সবাই মিলে ইনসাফের সমাজ বিনির্মাণ করি। দেবিদ্বারে এ মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হল। উল্লেখ হাসনাত বলেন, প্রিয় দেবিদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় সিএনজি স্টেশনের ভাইয়েরা, পেশাজীবী শ্রমজীবী ভাইয়েরা, প্রিয় হোটেল মালিকরা, যারা দেবিদ্বারে ব্যবসা করবেন সরকারি ফি ছাড়া কোথাও কোনো চাঁদা দিতে হবে না। তিনি বলেন, সরকারি নিয়ম মেনে আপনাদের রেজিস্ট্রেশন, ট্যাক্স ফাইল এসব বিষয় ব্যতীত দেবিদ্বারে কোনো ব্যক্তিকে 1 পয়সাও চাঁদা দিতে হবে না। যদি কেউ চাঁদার জন্য আসে তাকে বেঁধে রেখে আপনারা পুলিশকে খবর দেবেন। দেবিদ্বারে আইন শৃঙ্খলা বাহিনীকে এ মুহূর্ত থেকে আমি অবগত করছি, যারা চাকরি করতে আসবেন তাদের এটা মেনে চাকরি করতে হবে। সরকারের বেতন ভাতা সুবিধার বাইরে অন্য কোনো অনিয়ম করতে পারবেন না। তিনি বলেন, আপনারা আমাদের ভাই, আপনারা বাংলাদেশটাকে যদি পরিবর্তন করতে চান তাহলে নিজেকে সংশোধন করতে হবে। আমরা বিশ্বাস করতে চাই আপনারা ঘুষের সঙ্গে জড়িত না। তারপরও যদি দেবিদ্বারের কোনো অফিসার ঘুষের সান্নিধ্যে আসে তাকে দেবিদ্বারে চাকরি করতে দেয়া হবে না। মাদকের সঙ্গে যারা জড়িত আছেন তারা সতর্ক হয়ে যান, আর ছাড় দেওয়া হবে না। এতদিন মাদক সিন্ডিকেটগুলো রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত হতো। মাদকের একটা অংশ নেতার বাসায় পাঠাতে হতো। এ মুহূর্ত থেকে ঘোষণা দিচ্ছি, দেবিদ্বারে যদি কেউ মাদকের সঙ্গে কোনোভাবে জড়িত হওয়ার চেষ্টা করেন, আমার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কোনোভাবে ছিনিমিনি খেলার চেষ্টা করেন, আপনাদের ছাড় দেওয়া হবে না। মাদক টেন্ডারবাজির সঙ্গে যারা জড়িত তাদের দিন শেষ। এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক বলেন, গোমতী নদী থেকে আর যদি সরকারি নিয়মের বাইরে 1 কোদাল মাটি কাটা হয় আপনাদের ছাড় দেওয়া হবে না। মাটি কাটা টেন্ডারবাজির সঙ্গে যারা জড়িত আমাকে অভিনন্দন দেওয়া শুরু করেছেন। হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম। আপনাদের কিন্তু নামাজ পড়ে তওবা করে আমার সামনে আসতে হবে। আমরা আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, প্রয়োজনে রিকশা কিনে দেব, প্রয়োজনে ভ্যান কিনে দেব। কিন্তু আমার গরিব খেটে খাওয়া ভাইদের কোনো অর্থের দিকে, সরকারের কোনো ধরনের সম্পদের দিকে যদি নিয়ম বহির্ভূতভাবে আপনারা হাত বাড়িয়েছেন, জনগণ আপনাদের সেই হাত রাখবে না। সর্বশেষ 47 বছরের রেকর্ড ভেঙে গাজীপুর 3 আসন পুনরুদ্ধার করল বিএনপি। গাজীপুর 3 আসনে ধানের শীষের ডাক্তার বাচ্চুর বিজয়ের মাধ্যমে আসনটি 47 বছর পর পুনরুদ্ধার করেছে বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে ৪৭ বছরের রেকর্ড ভঙ্গ করে ইতিহাস করলেন। এর আগে ১৯৭৯ সালে এই আসনটি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন বিএনপির তৎকালীন কোষাধ্যক্ষ কালিয়াকৈর উপজেলার বাসিন্দা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। এরপর থেকে এই আসনটিতে জাপা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়ে আসছিল। দীর্ঘ ৪৭ বছর পর ধানের শীষ এবং স্বাধীনতার পর প্রথমবারের মতো শ্রীপুরের বাসিন্দা হয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে রেকর্ড করলেন ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক মাওলানা এস.এম. রুহুল আমিন বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বাধীন নির্বাচনে এই আসন থেকে শেষবারের ধানের শীষ প্রতীক নিয়ে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে এই আসনে বিএনপির কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেননি। বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাক্তার বাচ্চু বলেন, শ্রীপুরবাসীর জন্য এই বিজয় এক অন্যরকম অনুভূতি। দীর্ঘদিন পর মানুষের ভোটাধিকার প্রয়োগ। গাজীপুর ৩ আসনে শ্রীপুরের বাসিন্দা হিসেবে প্রথম বিজয় এবং ৪৭ বছর পর এই আসনটি পুনরুদ্ধার হওয়ায় বিজয়ের এক আনন্দের সঙ্গে একাধিক আনন্দ যুক্ত হয়েছে। এই বিজয়ের সাফল্য ধরে রাখার জন্য তিনি সবাইকে ধন্যবাদ এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।